সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ইকোরিয়া পূর্বপাড়া আশার আলো পোলট্রি ফার্ম থেকে। এটি হচ্ছে কাপাসিয়াতে। আমরা এটি একটি চমৎকার ফার্ম এবং এই ফার্মটি যে উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতা যে জাতের যেমন হওয়া উচিত ঠিক তেমনই অত্যন্ত ভালো এর উৎপাদনশীলতা। আপনারা লক্ষ্য করবেন যে এই মুরগিগুলোর দিকে তাকালেও বুঝতে পারবেন যে আমরা সঙ্গত কারণে কিন্তু ভিতরে ঢুকছি না, বাইরে থেকে ভিডিও করছি। মুরগিগুলো দেখলেই বুঝতে পারবেন যে মুরগিগুলোর যে স্বাস্থ্য খুব ভালো। ভালো বলতে যেটি হওয়া উচিত এই বয়সে, এটি বয়স হচ্ছে 25 সপ্তাহ বয়স। 25 সপ্তাহ বয়সে যেমন হওয়া উচিত এই মুরগিগুলোর স্বাস্থ্য এবং ওজন এবং উৎপাদনশীলতা একই। আমরা জানতে চাইব আমাদের যে পোলট্রি ফার্মের যে মালিক রয়েছেন ওনাদের সাথে, মালিক পক্ষের সাথে কথা বলে যে ওনারা আসলে এই পোলট্রি ফার্মটি নিয়ে কতখানি সন্তুষ্ট এবং পোলট্রি ফার্ম কতদিন ধরে করছেন। আমরা একটু ওনাদের সাথে কথা বলি। আমাদের দুজন ভাই রয়েছেন। এই দুজন ভাই, ভাই আপনাদের নাম? জি, আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান সর্দার স্যার। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। আচ্ছা, একটু আমি তো আপনাদের এই ফার্মেও আগে আসছি, আমি জানি যে আপনাদের ফার্মটি শুরু করেছেন বিগত 5 মাস ধরে আর কি। একদিনের বাচ্চা এনে আপনারা লালন পালন করা শুরু করেছেন বিধায় মুরগিগুলো বেশ ভালো মনে হচ্ছে। এবং আপনারা একটু বলবেন আপনাদের ফার্মের অবস্থা কি, বর্তমানে কেমন উৎপাদনশীলতা? জি স্যার, এভারেজ প্রোডাকশন আমরা যদি বলতে যাই তাহলে প্রোডাকশন আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমরা সন্তুষ্ট স্যার। এই পর্যন্ত 25 সপ্তাহ বয়সে আমরা প্রোডাকশন পেয়েছি 65%। তো এই হিসাবে আমাদের যতটুকু পাওয়ার কথা ছিল আমরা আলহামদুলিল্লাহ প্রোডাকশন নিয়ে আমরা সন্তুষ্ট। কিন্তু আমরা যে মেজর যে প্রবলেমটা আমরা ফেস করতেছি স্যার, বুঝছেন, আমাদের যে ফিডের যে দাম এবং মেডিসিনের যে দাম, আদার্স আমাদের লেবার কস্টিং সব কিছু মিলিয়ে দিলে আমাদের যে প্রতিদিন যে খরচটা হচ্ছে স্যার, সেই খরচের তুলনায় আমরা কিন্তু প্রতিদিন 8 থেকে 9 হাজার টাকা লসে আছি। এটা মানে মেন কারণ হলো যে আমাদের ডিমের কিন্তু মার্কেট খুবই লো। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে ধরেন বিগত 4 দিনে জি, কতগুলো ডিম বিক্রি করেছেন? বিগত 4 দিনে আমি ডিম বিক্রি করেছি স্যার 7200 পিস। তার দাম কত টাকা দামে বিক্রি করেছেন? পার পিস আমি বিক্রি করেছি 6 টাকা 90 পয়সা রেটে। আচ্ছা, তার মানে প্রায় 50,000 টাকা 4 দিনের যে মুরগি জি জি ডিমের জন্য খরচ জি, করেছে। আমি ডিম বিক্রি করেছি বিক্রি 50,000 50,000 টাকা। আর 50,000 টাকা। আর ফিড এই 4 দিনে ফিড খাওয়াইছেন কত টাকা? ফিড খাওয়াইছি আমি 80,000 টাকা স্যার। ফিড 4 দিনের ফিড খাওয়াইছেন, ফিড বাবদ খরচ হয়েছে 80,000 টাকা। 80,000 টাকা। আপনি পেয়েছি 50,000 টাকা। পেয়েছেন বাকি 50,000 30,000 টাকা আমার লস। অর্থাৎ 4 দিনে খাদ্য বাবদ, খাদ্য Others আমাদের ইলেকট্রিসিটি আছে, আমাদের লেবার আছে, আমাদের শেডের খরচ আছে। শুধু আমাদের খাদ্য বাবদে আমরা 30,000 টাকা লসে আছি 4 দিনে। 4 দিনে আমি ডিম উৎপাদন করে বিক্রি করতে পারছি 50,000, কিন্তু আমার টাকা গেছে খাদ্য বাবদ খরচ 80,000। তার মানে 30,000 টাকা আমার 4 দিনের লস। তার মানে হচ্ছে 30,000 টাকা 4 দিনের লস এবং শুধু খাদ্য বাবদই। খাদ্য বাবদ তার মানে যদি খাদ্য বাবদ খরচ হয় আপনার 75% একটা খামারের, মূলত 75%-এর মতো, অর্থাৎ 75%কেই ইনফ্লুয়েন্স করছে এই খাদ্য দ্বারা। জি, অর্থাৎ এটি আপনি বিরাট লসের সম্মুখীন। যদিও আপনার খামার ভালো চলছে, প্রোডাক্টিভিটি ভালো, উৎপাদনশীলতা ভালো, আপনি সুন্দরভাবে চালাচ্ছেন, শুধু খাদ্য বাবদই আপনার লস হচ্ছে প্রতিদিন প্রায় শুধু ডিমের বাজার প্রতিদিনই। ন্যায্য মূল্য না পাওয়ার জন্য আজকে আমরা ক্ষতিগ্রস্ত। অর্থাৎ কতগুলো মুরগি মোট আপনার? আমাদের 3,250টা মুরগি এখন রানিং। 3,250টি মুরগি লালন পালন করতে গিয়ে শুধু খাদ্য বাবদই ওনার লস হচ্ছে আনুমানিক 7-8 হাজার টাকার মতো। 8,000 টাকা প্লাস প্রতিদিন। এবং এর বাইরে এর ইলেকট্রিসিটি ম্যানেজমেন্ট, সেটি তো আরো খরচ, সেটা বাদ দিয়ে সেটিগুলো তো বাদই দিচ্ছে। অর্থাৎ যদি ম্যানেজমেন্টে খরচ হয় আপনার ধরেন আরো 10,000 টাকা যদি খরচ হয়, 10,000 টাকা খরচ হয় ম্যানেজমেন্টে, ইলেকট্রিসিটি বা ইত্যাদি হাউজিং, তাহলে আপনার খরচের পরিমাণ প্রতিদিন গড়ে দাঁড়াচ্ছে আপনার প্রায় 10,000 টাকা, আরো 10,000 টাকা। অর্থাৎ জি। প্রায় ধরেন গড়ে 15 থেকে 20,000 টাকা আপনি লসে যাচ্ছেন, যদিও এর প্রোডাক্টিভিটি ভালো। এই অবস্থা থাকলে প্লান্টিক খাবার তাহলে একবারে এখন মুশকিল হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা যদি বিবেচনা করা হয়, তাহলে শুধু দর্শক মণ্ডলী, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি যে একটি দেশের উন্নয়ন যদি আপনি অব্যাহত রাখতে চান, কৃষিখাতকে যদি আপনি যদি রানিং রাখতে চান, উৎপাদনশীলতা, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার কথা চিন্তা করেন, তাহলে আপনাকে এই খাতে কিন্তু যথেষ্ট ভর্তুকি দিতে হবে। এবং আরও বলি
যে আপনারা যারা অর্থনীতিবিদরা রয়েছেন আমার সাথে সংযুক্ত এই ভিডিওটি শুনবেন, যে অর্থনৈতিকভাবে যদি একটি দেশ ইন্ডাস্ট্রি এবং সার্ভিসে যদি উন্নত করতে না পারে, তাহলে একটি দেশ কিন্তু তার যে আয়, সে আয় বা ট্যাক্সের মাধ্যমে, ট্যাক্স আহরণের মাধ্যমে তার যে আয় বাড়াতে পারে না, এবং আয় বাড়াতে না পারলে তখন কিন্তু সে ভর্তুকি দিতে পারে না। এখন কথা হচ্ছে যে উৎপাদনশীলতা ঠিক থাকার পরও এর যে বিক্রয় মূল্য কম মানেই হচ্ছে যে আমাদের ক্রয় ক্ষমতা কম, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু মানুষের ক্রয় ক্ষমতা কম, ভোক্তা কমে যাওয়ার কারণে এটির দাম কমে গিয়েছে, এটি স্পষ্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি 7.5 টাকা করে উনি যেটা বিক্রি করছেন, আমরা হয়তো বা 6 টাকা 90 পয়সা করে বিক্রি করছেন, 6 টাকা 90 পয়সা বা 60 টাকা করে বিক্রি করছেন, আমরা খুচরা বাজারে এটি আবার আমরা 10 টাকা করে কিনে থাকি, 3 টাকা পার্থক্য, এবং এই পার্থক্যগুলো হতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ওনাদেরকে যদি প্রান্তিক খামারি যদি এটিকে তার যে খরচ যদি বাড়াতে চায়, তাহলে কিন্তু এই খামারি পর্যায়ে কিন্তু তাকে এই 10 টাকা করে বিক্রি করতে হবে, কমপক্ষে 10 টাকা করে যদি বিক্রি করে, তাহলে কিন্তু আমাদের যে ভোক্তা পর্যায়ে কিন্তু এটির দাম 13 টাকা হয়ে যাবে। শুধু দর্শক মণ্ডলী, আমরা বাজার দরের সাথে অনেক সময় বিভিন্ন রকমের আওয়াজ তুলে থাকি, আমরা ভোক্তা অধিকারের কথা বলে থাকি, ভর্তুকির কথা বলে থাকি, কিন্তু এই জায়গাটাতে কীভাবে অ্যাড্রেস করবেন আমি জানি না। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার কথা শুনছেন, বাংলাদেশের সমগ্র মানুষ সবাই যদি নিজের রাষ্ট্র গঠনের ব্যাপারে মনোযোগী না হন, তাহলে এইভাবে ডিমের ক্ষেত্রে যেমন এই কথাটি প্রযোজ্য, ঠিক এই কথাটি কিন্তু অন্যান্য কৃষিজ উপজাতের জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা দেশের কথা ভাবি, দেশের জন্য কাজ করার চেষ্টা করি, এবং আমরা আমাদের এই বিজনেসগুলোকে কীভাবে আরও সুন্দরভাবে কম খরচের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো যায়, অর্থাৎ বিভিন্ন রকমের খরচ কমানো যায়, এবং বাজারজাতকরণ বা বিভিন্নভাবে এটিকে কিভাবে সফল করা যায় সেটি আমাদের চিন্তা করতে হবে। খাদ্য ব্যবসায়ী যারা রয়েছেন, ওনাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড রকমের আপনার যে প্রতিযোগিতামূলকভাবে কিন্তু খাদ্য কেনা বেচা করতে হবে, যাতে করে খাদ্যের দাম কমে যায়। খাদ্যের গুণগত মান সম্পর্কে ভাবতে হবে, এবং যারা খামারি করেন তাদের যে এই লস কীভাবে কমানো যায়, সেই লস কমানোর জন্য খাদ্য ব্যবস্থাপনার উপরও যথেষ্ট গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি। তো আপনি যে এই যে খামারি ভাইয়ের আপনার তো আরও অন্য খামারও রয়েছে, আমি যেটা শুনেছি, আপনার ডেইরি খামারও রয়েছে। আপনার ডেইরি খামার বাদ দিয়ে আপনারা বা ওখানে চাপ কমিয়ে আপনি এখানে বেশি চাপ দিচ্ছেন। তখন আমরা চিন্তা করলাম যে আমাদের ডেইরি খাত আসলে এত লাভবান হতে পারছি না, বাজার যে দুধের যে মূল্য হওয়ার কথা সেটা পাচ্ছিলাম না। তো চিন্তা করলাম ঠিক আছে, তার পাশাপাশি যদি আমরা লেয়ারটা শুরু করি তাহলে হয়তো আমরা লাভবান হতে পারবো। কিন্তু যখন আমরা সরজমিনে দেখলাম যে না, এনেও আমরা ক্ষতিগ্রস্ত, দুদিকে আমরা ক্ষতিগ্রস্ত, আসলে আমরা কোথাও লাভটা এখনো খুঁজে পাচ্ছি না। শুধু দর্শক মণ্ডলী, কৃষকের কথা, আমরা প্রান্তিক কৃষকের কথা বলছি, আগে থেকে বলেছিলাম, কিন্তু ওনারা কিন্তু প্রান্তিক কৃষক হলেও অপেক্ষাকৃত ইন্ডাস্ট্রি বা শিল্প শ্রেণীর, অর্থাৎ যে পর্যায়কে আমরা পোলট্রিকে বা ডেয়ারিকে শিল্প বলবো, সেই পর্যায়ের কিন্তু খামারি ওনারা। তারপরও এইখানে দেখেন, লক্ষ্য করেন যে এখানে লসের মাত্রা কী রকমের। ওনারা ডেয়ারি খামারিতেও একই অবস্থা, পোলট্রিতেও একই অবস্থা, এবং একই ধরনের অবস্থা। আমি আপনাদেরকে আগেও বলেছি যে বিষয়গুলো কিন্তু আসলে একই। রাষ্ট্র ব্যবস্থার যে টোটাল যে অবস্থা, সেই অবস্থাকে বিশ্লেষণ করলে আমাদের খামারিরা, সবচেয়ে প্রান্তিক খামারিরা বা এই শ্রেণীর যারা প্রাথমিক শ্রেণীর খামারিরা, ওনারা বেশি বিপর্যস্ত। ওনাদেরকে কিভাবে রক্ষা করবেন আমি জানি না। সরকার ভাববেন, সরকার মানে কিন্তু আপনি, আমি, আমরা সবাই। যার কারণে যারা পলিসির সাথে সম্পৃক্ত রয়েছেন, সবাইকে আহ্বান জানাবো অত্যন্ত গভীরভাবে বিবেচনা করার জন্য, এবং সবাইকে একযোগে কাজ করার জন্য। আমরা আমাদের কৃষককে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমরা বাঁচবো। আমরা বাঁচলে আমাদের কৃষক বাঁচবে, আমরা বাঁচবো, আমরা কৃষক বাঁচবো, এভাবেই আমাদের দেশ বেঁচে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্টেড থাকার জন্য। ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা ভালো থাকেন। জি।